কারেন্ট ডেনসিটি তো পড়াইছিলাম, তাই না? এটা ম্যাথ দিছিলেন, তাপমাত্রা গুণাঙ্ক। ও হ্যাঁ, ওটা তো দেওয়া হয়েছে, ওটা দেখি দেওয়া হয়েছে কিনা। আচ্ছা, ইয়াতে পাঠাও দেখি, অ্যান্সারটা কি তোমরা করছো? জি ভাই, করছি। হ্যাঁ, মানুষের কি অবস্থা? তোমরা তুমি একটা করতে পারছো? আচ্ছা, আরেকটা ম্যাথ লিখো। একটি রূপার তারের ব্যাস, একটি রূপার তারের ব্যাস 1 মিলিমিটার। ঠিক আছে? ভাইয়া আপনার ভয়েসটা অনেক স্লো আসতেছে আমার এখানে। স্লো মানে কি, মানে ধীর গতিতে আসতেছে নাকি তোমার সাউন্ড না কম ভাইয়া, আসছে? অনেক আস্তে আস্তে আসতেছে। মানে কেউ বুঝাতে পারতেছে না আমি। মানে সাউন্ড কম? ভাই আমার এখানে ঠিকই আছে। ও আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো, বের হয়ে আবার ঢোকো, তাইলে মনে হয় এটা আর একটু ভালো হয়। এখানে নেটওয়ার্কেরও কোনো সমস্যা নেই। আপনার সাউন্ড অনেক আস্তে আসতেছে ভাইয়া, মনে হইতেছে আপনি দূর থেকে কথা বলতেছেন। আচ্ছা, তাহলে একটু জোরে কথা বলতে হবে, তাই তো? এর মধ্য দিয়ে, আচ্ছা কোশ্চেন লিখো। এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে 1 ঘন্টা 15 মিনিটে 1 ঘন্টা 15 মিনিট মিনিটে 90 কুলম্ব চার্জ প্রবাহিত হয়। প্রবাহিত হয়। ঠিক আছে? প্রবাহ ঘনত্ব নির্ণয় করো। প্রবাহ ঘনত্ব নির্ণয় করো। দেখো এটা পারো কিনা। আচ্ছা, প্রবাহ ঘনত্ব কি এটা মনে আছে? জি ভাই, মনে আছে। হ্যাঁ, তাহলে করে ফেলো। আরেকটা করবা, ওইটাও দেই। সমান প্রস্থচ্ছেদ বিশিষ্ট
সমান প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি সোডিয়াম এবং অ্যালুমিনিয়াম তারে একটি সোডিয়াম এবং অ্যালুমিনিয়াম এর তারে তারের মধ্য দিয়ে সমান প্রবাহ চলছে। সমান প্রবাহ চলছে, ঠিক আছে। এদের ঘনত্ব যথাক্রমে যথাক্রমে 968 এবং 2700। 968 কেজি পার মিটার কিউব এবং 2700 কেজি পার মিটার কিউব। এদের পারমাণবিক ভর যথাক্রমে সোডিয়ামের হচ্ছে 23 এবং অ্যালুমিনিয়ামের কত 27। ভর যথাক্রমে আমরা পেয়ে গেলাম 23 এবং 27, ঠিক আছে। এখন এদের তারণ দ্রুতির তুলনা করো। তারণ দ্রুতির তুলনা করো। দেখো দুইটা ম্যাথ। সমান প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি সোডিয়াম এবং একটি অ্যালুমিনিয়ামের তারের মধ্য দিয়ে সমান মানের প্রবাহ চলছে। এদের ঘনত্ব দেওয়া আছে 968 এবং 2700 কেজি পার মিটার কিউব। এদের পারমাণবিক ভর যথাক্রমে দেওয়া আছে। তারণ দ্রুতির তুলনা করো। কতক্ষণ টাইম লাগবে বলো? ভাই প্রথমটা বের হয়েছে 25.46 into 10 to the power 3 into 10 to the power 3 অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, তাই তো? জি ভাই, অ্যাম্পিয়ার পার। আচ্ছা, ঠিক আছে। আর মারুফা করতেছো? তোমার কি শব্দ এখনো সমস্যা হচ্ছে নাকি ঠিকঠাক আছে? না ভাই ঠিক আছে। যে ভাই ফার্স্ট ম্যাথটা কি j equal to i by a দিয়ে হবে? হ্যাঁ, J equal to I by A, তড়িৎ প্রবাহ ডিভাইড বাই একক, মানে তোমার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা। আচ্ছা তাহলে দেখো আমি একটু এটাকে সলভ করে দিই। এটা গত লেকচারের উপরে এই কোশ্চেনটা, ঠিক আছে। যে একটি রূপার তারের ব্যাস 1 মিলিমিটার দেয়া আছে, ব্যাস দেয়া আছে কিন্তু, অর্থাৎ এই মানটা ডি এর মান, ডায়ামিটার। এর মধ্য দিয়ে 1 ঘন্টা 15 মিনিটে 90 কুলম্ব চার্জ প্রবাহিত হয়। প্রবাহ ঘনত্ব নির্ণয় করো। দেখো প্রবাহ ঘনত্ব বা কারেন্ট ডেনসিটি, এটাকে আমরা যে দ্বারা প্রকাশ করি, এবং সেটা আমরা গতদিন বলছিলাম যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি পরিমাণে তড়িৎ প্রবাহ হয় সেটাই ছিল মানে প্রবাহ ঘনত্ব। আচ্ছা এখন এটার জন্য কি বের করব, খেয়াল করো এখানে ডি আছে, ডি থেকে আমরা এই ব্যাসার্ধটা বের করে নিব। ব্যাসার্ধটাকে যখন আমরা পাই আর স্কোয়ার করব তখনই কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাবো। এখন আমাদের দরকার তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের জন্য চার্জের মান দেওয়া আছে, সময়ের মানও দেওয়া আছে। তার মানে আই সমান এই যে কিউ ডিভাইড বাই টি, বসিয়ে দিলেই আমরা জে এর মানটা পেয়ে যাব। দ্বিতীয়টা খেয়াল করো, যে সমান প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি সোডিয়াম এবং অ্যালুমিনিয়াম তারের মধ্য দিয়ে সমান মানের প্রবাহ চলছে। এদের ঘনত্ব যথাক্রমে 968 কেজি পার মিটার কিউব এবং 2700 কেজি পার মিটার কিউব।
এদের পারমাণবিক ভর যথাক্রমে 23 এবং 27, আমরা সকলেই জানি। তারণ দ্রুতির তুলনা করতে বলছে। তার মানে আমরা এটা তো জানি যে তারণ দ্রুতি বের করার জন্য যে সূত্রটা আছে আই, অর্থাৎ কারেন্ট প্রবাহ, সেটা হচ্ছে নাভি, NAV বা অথবা কিউ, চার্জের মান। খেয়াল করো, যখন এখানে বলা হচ্ছে যে তোমার সমান মানের প্রবাহ চলে, অর্থাৎ এখানে দুইটা তার আছে, সমান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের দুইটা তার, তাই কিনা? এটারও এসএম, এটারও এসএম। তার মানে আমাদের এই এ নিয়ে আর কোনো চিন্তা নাই। আবার একটা ব্যাপার খেয়াল করবা যে আয়ের মানটাও সেম, সমান মানের প্রবাহ চলে, এটাও বলে দেয়া আছে। তাহলে আমরা একটা কাজ করি, যারা যারা কনস্ট্যান্ট তাদেরকে আমরা এক সাইডে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে কনস্ট্যান্ট হচ্ছে আই, আর এই কনস্ট্যান্ট হচ্ছে এ, আর এন এর মানটা কিন্তু কনস্ট্যান্ট না, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার খেয়াল করো, এই ধাতুর মধ্য দিয়ে তোমার চার্জ ক্যারিয়ার হিসেবে কে থাকে? ইলেকট্রন থাকে। সুতরাং ইলেকট্রনের চার্জ তো সবসময় কনস্ট্যান্ট, সুতরাং এটাও যেহেতু কনস্ট্যান্ট, এটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম। তাহলে পরিবর্তনশীল শুধুমাত্র এই এন আর হচ্ছে ভি, এন এবং ভি। তাহলে খেয়াল করো, এই পুরোটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে আমরা লিখে দেই কনস্ট্যান্ট। তাহলে এই দুইটা পরিবাহীর জন্য আমরা কি বলতে পারি না যে N1 V1 সমান N2 V2? এখন আমাদের শুধু এটাই বলছে যে এদের তুলনা করতে বলছে, যে তারণ বেগ যেটা আছে V1 এবং V2, এদের তুলনা। তাহলে এদের তুলনায় কি হবে? V1 বাই V2 সমান N2 বাই N1, ঠিক আছে? আমরা 1 নাম্বার হিসেবে কাকে ধরলাম? হ্যাঁ বলো। নির্মাণটাই পারতেছি। হ্যাঁ, কি বুঝি নাই? ভাই এতটুকু করছি কিন্তু এন এর মানটাই পারতেছি না। এক্স্যাক্টলি, এন এর মানটাই বের করতে হবে। এন এর পরিচয়টা কি আগে বলো। ভাই একক আয়তনে একক, সংখ্যা। হ্যাঁ, একক আয়তনে এখানকার এন এর পরিচয় হচ্ছে একক আয়তনে চার্জ সংখ্যা, চার্জ সংখ্যা। আচ্ছা, ভালো কথা। এখন আমরা N1 হিসেবে আমরা সোডিয়ামকে ধরে নিলাম। ধরো প্রথমটা হচ্ছে সোডিয়াম, দ্বিতীয়টা অ্যালুমিনিয়াম। আচ্ছা, তো একক আয়তনে চার সংখ্যা, চার সংখ্যাটাই বের করতে হবে। তো এটা বের করার জন্য তোমার ডেনসিটি দেওয়া আছে, তোমার এই ডি এর মানটা দেওয়া আছে। ডি এর মানটা আমরা কোনোভাবে ইউজ করতে পারি কিনা দেখি। খেয়াল করো তো, যখন বলা হয় ডি, এটা হচ্ছে তোমার ডব্লিউ বাই ভি, তাই কিনা? যে 1 মিটারে এত গ্রাম করে আছে, আচ্ছা, বা এত কেজি করে আছে। এখন উভয়ের ক্ষেত্রে তো আমাদের 1 মিটার, 1 মিটার কিউবই লাগবে, তাই না, আয়তনটা? তাহলে এটা গেল। আমরা ভি এর মানটা যদি ইয়ে করি, এন এর সাথে ভি এর একটা সম্পর্ক তৈরি করতে হবে, আমাদের উদ্দেশ্য এটাই। এটা হচ্ছে একক আয়তনে চার সংখ্যা। আচ্ছা, কিন্তু আমরা যদি এখন 1 মিটার কিউব করে নেই, তাহলে খেয়াল করো তো, সোডিয়ামের 1 মিটার কিউবে কতটুকু ভর আছে? 968 কেজি, তাই না? আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত আছে? 2700 কেজি। এটা হচ্ছে প্রতি মিটার কিউবে এতটুকু সোডিয়াম আছে আর এতটুকু অ্যালুমিনিয়াম আছে। আচ্ছা, তাহলে আমরা দেখি যে আমরা জাস্ট এই D1/D2 করি। D1/D2 করবো নাকি D2/D1 করবো? এখানে N2/N1 আছে, তো আমরা একটা কাজ করি, D2/D1 করি, জাস্ট একটু সুবিধার জন্য। খুব বেশি কোনো সুবিধা না, একটু সুবিধা। একটা কাজ করি, D2/D1 করে দেখি। D2 মানে হচ্ছে এটা অ্যালুমিনিয়ামের, আর আয়তন তো উভয়ের ক্ষেত্রে সমান, 1 মিটার কিউব যেহেতু। আর এটার ক্ষেত্রে তোমার আসবে কি D1 সোডিয়ামের, এবং অ্যালুমিনিয়ামের ভর কতটুকু একক ইয়াতে? 2700। আর সোডিয়ামের জন্য এই মানটা 968।
তাহলে একটা ব্যাপার খেয়াল করো, আমরা তাদের ঘনত্ব বের করতে পারছি, ঠিক আছে, মানে ঘনত্বের অনুপাতটা বের করতে পারছি। এখন আমাদের যেটা করা লাগবে, যে সংখ্যাটা লাগবে, সংখ্যাটা যে এদের মধ্যে তোমার কয়টা কি বলে অনুপরমাণু আছে। তো আমরা খুব ইজিলি বের করতে পারবো, এটা যেহেতু কেজিতে আছে, তো কেজি থেকে গ্রামে নিতে গেলে কি হবে, জাস্ট 1000 করে গুণ করে দিতে হবে। তো গুণ করলেও এই মানটাই আসবে। তো আমরা একটা কাজ করি, আহ এটাকে গ্রামে নিয়ে নিই, তাহলে কত আসবে, 2700 ইন্টু 1000 গ্রাম। এটাও দেখো 968 ইন্টু 1000 গ্রাম। তাহলে 1000 1000 কাটাকাটি হয়ে যাবে, বাদ যাক। এবার দেখো এই গ্রামকে আমরা যখন আণবিক ভর দ্বারা ভাগ করব তখন কি পাবো, এটার মধ্যে কয়টা পরমাণু আছে সেটা পাবো। তাহলে দেখো 2700, আর এইখানে তার ইয়ে হচ্ছে 27, আর 968 এত গ্রাম আছে, আর তার আণবিক ভর হচ্ছে 23। তাহলে আই গেস তোমরা এই মোল সংখ্যাটা বের করে ফেলতে পারবে এখন। ভাইয়া আমি লাস্ট লাইনটা বুঝতে পারি নাই। এটা জি। আচ্ছা, এখানে এটা কি আমরা গ্রামে নিলাম না, এত গ্রাম, এটাও কি গ্রাম। হ্যাঁ। এখন কোন একটা পরিমাণকে মোল সংখ্যায় কনভার্ট করার নিয়ম কি, আণবিক ভর দ্বারা ভাগ করতে হয়, এটা কি আমরা জানি। ভাই বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, এখন এই মোল সংখ্যাটা আমাদের কেন দরকার, দরকার হচ্ছে কারণ মোল সংখ্যা থেকে আমরা সংখ্যাটা বের করব যে এদের মধ্যে আসলে কয়টা করে অনুপরমাণু আছে। আচ্ছা, তাহলে দেখো এই ক্ষেত্রে যেটা আসে 2700/27, তার মানে অ্যালুমিনিয়াম আছে তোমার 100 মোল, আর এটাকে আমরা ভাগ করব 23 দ্বারা, 968 ডিভাইডেড বাই 23, এটা হচ্ছে তোমার 42.09। ঠিক আছে, আমরা কিন্তু মূল সংখ্যাটা পাইছি। এবার এবার মূল সংখ্যা থেকে আমরা যখন সংখ্যাটাকে নিব তখন কি করতে হয় তোমরা এটাও জানো, যে আমরা জানি মূল সংখ্যা সমান যে কোনো একটা সংখ্যা ডিভাইড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তার মানে এই অনুপরমাণু সংখ্যা বের করার জন্য অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করে দিতে হবে। আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করে দেই, গুণ করে দিলে কি পাবো, এখানে কয়টা অ্যালুমিনিয়াম আছে সেটা পাবো, এখানে কয়টা সোডিয়াম আছে সেটা পাবো, কিন্তু একই জিনিস দ্বারা গুণ ভাগ করলে তো শেষ, কাটাকাটি যায়। মানে আলটিমেটলি খেয়াল করে দেখো যে এটার মধ্যে 100টা অ্যালুমিনিয়াম আছে, আর এটার মধ্যে 42.09টা সোডিয়াম আছে। আই গেস এটা তোমরা বুঝতে পারছো। এখন আরেকটা ব্যাপার ভাবতে হবে, যে একটা অ্যালুমিনিয়াম থেকে তোমার 3টা করে ইলেকট্রন বের হয়, আর একটা সোডিয়াম থেকে কয়টা বের হয়, একটা ইলেকট্রন বের হয়। তাহলে এখানে আমাদের এবার চার্জ ক্যারিয়ারের সংখ্যাটা লাগবে, যে একক আয়তনে কতটুকু চার্জ আছে। তাহলে 100টা অ্যালুমিনিয়াম থেকে তোমার প্রত্যেকটা অ্যালুমিনিয়াম থেকে 3টা করে ইলেকট্রন বের হবে, আর এখানে 42.09 এতগুলা থেকে তোমার একটা করেই বের হবে। ঠিক আছে, 1 × 1। আচ্ছা, তার মানে এবার কিন্তু আমরা চার্জ ক্যারিয়ারের ইয়াটা পেয়ে গেছি। ঠিক আছে, আমি এগুলাকে আলাদা করে রাখলাম। আচ্ছা, আই গেস এটা তোমরা বুঝছো যে এখানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আছে, অ্যালুমিনিয়াম থেকে আসছে 300টা ইলেকট্রন, আর সোডিয়াম থেকে আসছে 42.09 সংখ্যক ইলেকট্রন। আচ্ছা, তাহলে আমরা এটাই পেয়েছি আলটিমেটলি, যে এই অ্যালুমিনিয়ামের একক আয়তনে ইলেকট্রন ক্যারিয়ার সংখ্যা আর সোডিয়ামের একক আয়তনে ইলেকট্রন ক্যারিয়ার সংখ্যা, এদের অনুপাত হচ্ছে তোমার 300 ডিভাইড বাই 42.09। ঠিক আছে, অর্থাৎ N2/N1। আমাদের এটাই কিন্তু দরকার, N2/N1, অর্থাৎ আমরা পেয়ে গেছি 100 ডিভাইড বাই 42.09। এটাই হচ্ছে অ্যালুমিনিয়াম এবং সোডিয়ামের
তারণ বেগের তোমার অনুপাত। তাহলে দেখো আমি শুরু থেকে আবারও বুঝাই দিই, এবার একদম ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। বলে দেওয়া আছে সোডিয়াম এবং অ্যালুমিনিয়াম তারের মধ্য দিয়ে তোমার সমান মানের প্রবাহ চলে, অর্থাৎ আয়ের মানটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এদের ঘনত্ব যথাক্রমে 968 কেজি পার মিটার কিউব এবং 2700 কেজি পার মিটার কিউব। এখন এদের পারমাণবিক ভর তো আমরা সকলেই জানি। সোডিয়াম এবং অ্যালুমিনিয়ামের বলা হয়েছে যে যখন সমান মানের তড়িৎ প্রবাহ চলতেছে তখন এদের তারণ দ্রুতি কত হবে। আচ্ছা, এবং এই তারণ দ্রুতির তোমার তুলনা করতে হবে। তো শুরুতেই আমরা দেখলাম যে এখানে এদের যেহেতু প্রস্থচ্ছেদ সমান, তার মানে এ এর মানটা কনস্ট্যান্ট। আবার ইলেকট্রন ক্যারিয়ার, চার্জ ক্যারিয়ার হিসেবে এই মেটাল ইয়েতে থাকে হচ্ছে তোমার ইলেকট্রন, কারণ ইলেকট্রনের চার্জ এটাও কনস্ট্যান্ট। ঠিক আছে, তো আমরা আবার আরো বলে দিছে যে তড়িৎ প্রবাহ উভয়টার ক্ষেত্রেই সমান। তাহলে মনোযোগ দাও যে আই এ ই তাদেরকে আমরা এক পাশে নিয়ে আসলাম কারণ তারা কনস্ট্যান্ট, এখন তাদের গুণফলটাও কনস্ট্যান্ট হবে। তাহলে ভেরিয়েবল হচ্ছে এই দুইজন। ঠিক আছে, তো আমরা বলতে পারবো যে n1 v1 সমান n2 v2। এখন আমাদের বের করতে হবে v1 বাই v2, অর্থাৎ v1টা হচ্ছে তোমার সোডিয়াম এবং অ্যালুমিনিয়ামের যে তারণ বেগ এটার অনুপাত, এবং এই অনুপাতটা আমরা সর্বশেষ ক্যালকুলেশন করে এটা পাইছি। অর্থাৎ সোডিয়ামের ক্ষেত্রে দেখা যায় তোমার বেগটা একটু বেশি অ্যালুমিনিয়ামের থেকে। এবং এটা কিভাবে আসছে, এখানে যেহেতু আমরা ঘনত্বটা থেকে মেইনলি বের করবো, যে ডি টু এটাকে আমরা ধরে নিলাম অ্যালুমিনিয়ামের ঘনত্ব, ডি1 হচ্ছে সোডিয়ামের ঘনত্ব। ঘনত্ব মানে হচ্ছে কি পরিমাণ বাই আয়তন, পরিমাণ বাই আয়তন। আর আমাদের দরকার এই যে একক আয়তন। তো আয়তন যেহেতু সেম উভয়ের ক্ষেত্রেই, যে ডব্লিউ কত কেজি, 2700 কেজি পার মিটার কিউব, অর্থাৎ প্রতি মিটার কিউবে এত কেজি করে। তাহলে আয়তন যেহেতু সমান, এদেরকে আমরা ভাগ করে মানে ভ্যানিশ করে দিলাম, এবং আমরা এই মানটা পাইছি 2700 বাই 968। এখন এটা দেওয়া আছে কেজিতে, এটাকে আমরা জাস্ট 1000 দ্বারা গুণ করে গ্রামে নিচ্ছি, এবং উভয় ক্ষেত্রে সেমই হবে, কাটাকাটি যে গেল। তো এবার তারা আছে গ্রামে। এখন এই গ্রামকে যখন এই যে একটা পরিমাণকে তুমি জাস্ট আণবিক ভর দ্বারা ভাগ করবা তাহলেই মোল সংখ্যা পাবা। সংখ্যাটা কেন জরুরি, কারণ মোল সংখ্যা থেকে আমরা সংখ্যা বের করতে পারি এই 2700 গ্রামের মধ্যে কতটি সোডিয়াম আছে বা কতটি অ্যালুমিনিয়াম আছে, আমরা সেটা বের করতে পারি। এই জন্য আমরা আণবিক ভর দ্বারা ভাগ করে দিলাম, ভাগ করে দিয়ে আমরা এই মোল সংখ্যাটাই পেলাম। 100 মোল আছে সোডিয়াম অ্যালুমিনিয়াম আর 42 মোল আছে সোডিয়াম। এদেরকে যখন আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দিব তখন এদের মধ্যে কয়টা পরমাণু আছে সেটা আমরা জানি, বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এবং অ্যাভোগাড্রো সংখ্যা উপরে নিচে সেম জিনিস দ্বারা আমরা ভাগ করে দিব, গুণ করে দিব, তো কাটাকাটি যাবে। তো আলটিমেটলি আমরা দেখতেছি যে এখানে 100টা আছে অ্যালুমিনিয়াম এবং এই 100টার বিপরীতে 42টা আছে সোডিয়াম। ঠিক আছে, এবার আমাদের দরকার হচ্ছে একক আয়তনে চার্জের সংখ্যা। তো চার্জ মানে কি ইলেকট্রন। এখন একটা অ্যালুমিনিয়াম থেকে 3টা ইলেকট্রন বের হয়, তাহলে 100টা অ্যালুমিনিয়াম থেকে 100 × 3 মানে 300টা বের হবে, ইলেকট্রন বের হবে। আবার সোডিয়ামের ক্ষেত্রে একটা সোডিয়াম থেকে একটা ইলেকট্রনই বের হয়, তাহলে 42টা থেকে 42টাই বের হবে। এভাবে আমরা তাদের যে অনুপাতটা বের করছি, এবং এই অনুপাতটাই হচ্ছে v1/v2। ক্লিয়ার সবার কাছে? ভাই ইলেকট্রন কম থাকাতে কি ব্যাগটা বেশি হয়েছে? তড়িৎ প্রবাহটা সমান কারণে বেগটা বেশি হয়েছে, কারণ উভয়ের ক্ষেত্রে তো সমান মানের প্রবাহ চালাইতে হবে, তাই কিনা? দেখো কোশ্চেনটা ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যে দেখা যাচ্ছে জি তোমার ভাই, বুঝতে কোশ্চেনটা, পারছি। হ্যাঁ তোমার কোশ্চেনটা হচ্ছে যে তোমার সোডিয়ামের তো ইলেকট্রন কম, এই কারণে দেখা গেল যে সোডিয়ামের বেগটা বেড়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখানে বলেই দিছে যে তোমার তড়িৎ প্রবাহটা সমান। তড়িৎ প্রবাহ যদি সমান রাখতে হয় তাহলে কি সোডিয়ামের যেহেতু ইলেকট্রন কম, তাকে অনেক বেশি বেশি বেগে দৌড়াইতে হবে, এতে করেই তড়িৎ প্রবাহটাকে সমান রাখা যাবে। আচ্ছা, তো এই হচ্ছে তোমার গতকালকের ইয়ের কিছু ইয়ে ছিল। তারপর একটা হোমওয়ার্কও দেওয়া ছিল, আশা করি সেটা তোমরা করছো। তাহলে আমরা গতকালকে দেখলাম যে রোধের উপরে তোমার দৈর্ঘ্যের সূত্রটা কি, ক্ষেত্রফলের সূত্রটা কি। ঠিক আছে, এবং আজকে আমরা দেখবো হচ্ছে যে তাপমাত্রার সম্পর্ক কি। লিখো রোধের উপর তাপমাত্রার সম্পর্ক। রোধ
রোধের উপর তাপমাত্রার সম্পর্ক। ঠিক আছে, আমি জাস্ট একটু রিক্যাপ করে দেই আগের জিনিসটা, যে আমরা গতকালকে যে সূত্রটা দেখলাম, আর সমান রো এল বাই এ, অর্থাৎ যদি দৈর্ঘ্য অনেক বেশি হয় সেক্ষেত্রে রোধের মানটা অনেক বেশি হবে, ক্ষেত্রফল বেশি হলে রোধের মান কম হবে। আচ্ছা, এটা নিয়ে আমরা প্র্যাকটিসও করলাম। আজকে দেখতে হবে যে তাপমাত্রা কিভাবে রোধকে চেঞ্জ করে দেয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমার তিনটা আলাদা আলাদা ভাবে দেখতে হয়। যেমন ধরো, প্রথমে পরিবাহী পদার্থের রোধের ক্ষেত্রে কি হয়, পরিবাহী, এবং 2 নাম্বার হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী পদার্থের উপর রোধের সম্পর্ক কি, আর তোমার 3 নাম্বারে হচ্ছে যারা একদম অপরিবাহী আছে। অপরিবাহী কারা, যেমন তোমার কাঠ, সিরামিক, তারা। দেখা যাবে যে অপরিবাহীর উপরে তাপমাত্রার কোনো আসলে বিশেষ কোনো প্রভাব নাই, কারণ কি এখানে তো তড়িৎ পরিবহন হয়ই না। তো এখানে তাপমাত্রা পরিবর্তন করে বা বাড়িয়ে কমিয়ে তো কি হবে, কিছুই হবে না। আর পরিবাহীর ক্ষেত্রে যেটা দেখা যায়, পরিবাহীর ক্ষেত্রে তোমার যদি তাপমাত্রা যদি বাড়ে, দেখা যায় কি যে রোধও বাড়ে, তোমার তাপমাত্রা কমলে রোধও কমবে। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে পরিবাহীর ঠিক উল্টা, তুমি যদি তাপমাত্রা বাড়াও রোধ কমে যাবে। অর্থাৎ বেশি তাপমাত্রায় দেখা যায় অর্ধপরিবাহীর ক্ষেত্রে বেশি বেশি তড়িৎ প্রবাহ হয় রোধ কমে যাওয়ার কারণে। আচ্ছা, তো আমরা এই বিষয়টাকে আমরা ব্যাখ্যা করবো যে আসলে কিভাবে এদেরকে ক্যালকুলেট করা যায়। এদেরকে ক্যালকুলেট করার জন্য একটা সূত্র আছে, যে θ°C তাপমাত্রায় রোধ সমান হচ্ছে 0°C তাপমাত্রায় রোধ ইন্টু 1 প্লাস আলফা ইন্টু থিটা। ঠিক আছে, অর্থাৎ θ°C তাপমাত্রায় যদি তোমাকে রোধ বের করতে হয় তাহলে কি কি লাগবে, 0°C তাপমাত্রার রোধটা লাগবে, আর ওই পদার্থের তাপমাত্রা গুণাঙ্ক জানা থাকা লাগবে, আর কত ডিগ্রি পরিবর্তন করতেছো সেটা লাগবে। ধরো 0 থেকে তুমি 25-এ কনভার্ট করতেছো, তাহলে সেটার মানটা কত হবে, 25। তুমি যদি 100 ডিগ্রিতে নাও তাহলে সেটার মানটা হবে 100। আচ্ছা, আর এই আলফার মানটা হচ্ছে কি, তাপমাত্রা গুণাঙ্ক, রোধের তাপমাত্রা গুণাঙ্ক, রোধের তাপমাত্রা গুণাঙ্ক। এই সূত্রটা তোমরা একটু মুখস্থ রাখবা। এবং দেখা যায় কি পরিবাহী পদার্থের ক্ষেত্রে এই তাপমাত্রা গুণাঙ্কটা হয় পজিটিভ, ধনাত্মক। এই কারণেই তাপমাত্রা বাড়ালে তোমার রোধের মানটাও বাড়ে, আর ঋণাত্মক হয়ে যায় অর্ধপরিবাহীর ক্ষেত্রে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে তা হয় ঋণাত্মক, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে রোধের মানটা কমে যায়। মানে তাপমাত্রা গুণাঙ্কের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা হচ্ছে, তুমি যদি কোন একটি পরিবাহীর তাপমাত্রা বা কোন একটি যেটাকে বলে যেটা তড়িৎ পরিবহন করতে পারে, এটা হোক পরিবাহী হোক অর্ধপরিবাহী, অর্থাৎ কোন একটি পদার্থের তাপমাত্রা তুমি যদি 1 কেলভিন বা 1°C পরিবর্তন করো, সেক্ষেত্রে রোধের কতটুকু পরিবর্তন হবে সেটাই তোমার আলফা। ঠিক আছে, সেটাই কি আলফা। এবং এটা থেকেই আসলে এই সূত্রটা আসে। কিভাবে আসে খেয়াল করবা, যে আলফার মানটা ধরো আমরা তাপমাত্রা, এই টেম্পারেচার সেটা দিয়ে চেঞ্জ করলাম। ধরো আমি 0°C থেকে সেটা ডিগ্রিতে নিয়ে গেলাম, এবং এতে করে রোধও দেখা গেল যে তোমার 0°তে যত ছিল তার থেকে বেড়ে r θ হয়ে গেছে, বা তার থেকে পরিবর্তন হয়ে r θ হয়ে গেছে। এবার জাস্ট r গুণ করে দিলেই ওই সূত্রটা চলে আসবে, যে θ°C তাপমাত্রার রোধ সমান 0°C তাপমাত্রার রোধ ইন্টু 1 প্লাস আলফা থিটা। ভাই আমাদের এই ক্লাসের আগের যে ক্লাসটা ছিল ওটার রেকর্ড কি আছে আপনার কাছে? রেকর্ডিংটা দেই নেই।
আমি পাই নাই, আমি লাস্টে দিক দিয়ে ক্লাসটা করতে পারি নাই, এর জন্য বললাম। ও আমি তো মনে রেকর্ডিং, আচ্ছা দাঁড়াও চেক করে আমি দিতেছি। রেকর্ডিং তো থাকার কথা। আপনি কি টেলিগ্রামে দিছিলেন? উম, হ্যাঁ, না আমি গ্রুপে মেবি দিছিলাম। আচ্ছা দাঁড়াও চেক করে দেখি। হ্যাঁ, কারেন্ট ইলেকট্রিসিটি পার্ট 1 ওটা আমি ইয়ে করে দিয়েছি। আর এটা আমি আবারও পাঠিয়ে দিই এখনই, গ্রুপে পাঠিয়েছি। ভাই এখানে কি হ্যাঁ বলো। থিটাটা কি ডেল্টা থিটা হ্যাঁ, ডেল্টা থিটা আর মানে 0 ডিগ্রি থেকে থিটা ডিগ্রি তুমি কতটুকু পরিবর্তন করছো দেখি। 0 ডিগ্রি থেকে থিটা ডিগ্রি, অর্থাৎ তুমি থিটা ডিগ্রি পরিবর্তন করলে রোধের যদি পরিবর্তন হয় ডেল্টা আর, তাহলে একক পরিবর্তন করলে কতটুকু হবে, এটাই কি রোধের তাপমাত্রা গুণাঙ্ক। এবং এটাকে তুমি একটু কাটছাট করে নিয়ে আসলে কি তাড়াতাড়ি গুণ করলা, তাড়াতাড়ি গুণ করে নিয়ে আসলে। ও হ্যাঁ, অবশ্যই এখানে আর নট থাকবে, ঠিক আছে, আর নট, আর নট থাকবে। দেখো বুঝছো কিনা, না বুঝলে আমি আবারও বুঝাই দিই। তোমার আলফাকে বলা হয় রোধের তাপমাত্রা গুণাঙ্ক। এই তাপমাত্রা গুণাঙ্ক বলতে কি বোঝায়, যে ধরো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি কোনো একটি বস্তুর রোধের মান হয় 1, ঠিক আছে, এবং তুমি যদি এটার তাপমাত্রা একক পরিমাণে পরিবর্তন করো, তাহলে ওই পদার্থের বা ওই বস্তুর রোধের যতটুকু পরিবর্তন হবে তাকেই বলা হয় আলফা। বুঝা গেল? আর তোমরা সকলেই জানো যে তাপমাত্রা বাড়ালে পরিবাহীর ক্ষেত্রে রোধ কেন বাড়ে। এই কোশ্চেন দুটা হোমওয়ার্ক থাকবে। তাপমাত্রা বাড়ালে পরিবাহীর রোধ কেন বাড়ে, এটা বই থেকে খুঁজে বের করে নিয়ে আসবা। আর সাথে সাথে সলভ করে জাস্ট আমার ইনবক্সে পাঠিয়ে দিবা, না তোমাদের তো দেখা যায় যে অনেক দীর্ঘসূত্রিতা। আর তাপমাত্রা বাড়ালে পরিবাহীর রোধ বাড়ে কেন, এটা একটা। আর আরেকটা সেম কোশ্চেন, তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর অর্ধপরিবাহীর রোধ কমে কেন, অথবা আলফার মানটা নেগেটিভ কেন। এটা হচ্ছে হোমওয়ার্ক হিসেবে থাকলো। এই দুটা প্রশ্নের অ্যান্সার লিখে আমাকে নেক্সট ক্লাসে দেখাবা। তাহলে দেখো হোমওয়ার্ক কোশ্চেন দুইটা, তাপমাত্রা বাড়ালে পরিবাহী রোধ বাড়ে কেন, আর সেকেন্ড কোশ্চেন, তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহী রোধ কমে কেন। এটার অ্যান্সারটাই দিবা। আর দেখা যাবে যে পরীক্ষা এইভাবে আসতে পারে যে পরিবাহীর ক্ষেত্রে তোমার আলফার মানটা কেন পজিটিভ হয়, আর অর্ধপরিবাহীর আলফার মান কেন নেগেটিভ হয়, ঠিক আছে। বা এটাকে আমরা কি বলি, যে রোধের তাপমাত্রা সহগ, এই জিনিসটা কেন পজিটিভ নেগেটিভ হয় সেটাই তোমরা বের করে নিয়ে আসবে। আজকে আমরা চলে যাব হচ্ছে সার্কিট বা বর্তনী। নেক্সট পুরো চ্যাপ্টারটাই হচ্ছে তোমার বর্তনীর উপরে। মোটামুটি ইয়ে যে আলোচনা এগুলা শেষ। পুরোটা হচ্ছে সার্কিট। চেয়ার গুলো এত বাজে কেন?
আরামের চেয়ার সমান চেয়ার টেবিলটাও আছে তাও রাখতে পারতেছে আচ্ছা রেডি এখন হচ্ছে সার্কিট চলতরিৎ মানে এখানে সার্কিট সলভ করতে হবে খালি সার্কিট সলভিং আর সার্কিট সলভিং বিভিন্ন বই থেকে এই সমস্ত সার্কিট কালেক্ট করতে হবে কালেক্ট করে এগুলো সলভ করতে হবে তাহলে লিখো এবার বর্তনী যাকে ইংরেজিতে বলা হয় সার্কিট এখন কেউ একজন আমাকে বলো যে সার্কিট বা বর্তনী বলতে কি বোঝায় তড়িৎ প্রবাহ চলার পথকে বর্তনী বলে। হ্যাঁ দেখো তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বর্তনী বলে এই বর্তনী কখনো অসম্পূর্ণ থাকে না সম্পূর্ণ পথকে বর্তনী বলে বর্তনী বা সার্কিট তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বলা হয় বর্তনী তো এবার দেখো আমি একটা সিম্পল একটা বর্তনী আঁকবো এই বর্তনীতে কি কি থাকে শুরুতে একটা তোমার পাম্প থাকে পাম্প যেটা চার্জকে পাম্প করতে পারে এটাকে আমরা বলি তড়িৎ কোষ বা তড়িৎ চালক শক্তির উৎস এটাকে আমরা কি বলি তড়িৎ কোষ বা তড়িৎ চালক শক্তির উৎস তড়িৎ চালক শক্তির উৎস আচ্ছা এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি কি দ্বারা তাই না কি দ্বারা প্রকাশ করি তারপরে আর কি থাকে এখানে থাকে হচ্ছে তোমার চাবি বা কি এই চাবি যদি তোমার বন্ধ থাকে তাহলে তড়িৎ প্রবাহ চলবে আর যদি চাবি খোলা থাকে তো তড়িৎ প্রবাহ বন্ধ থাকবে আচ্ছা তারপরে দেখো যেখানে কোনো ধরনের জিগজ্যাগ লাইন থাকে না সেখানে বুঝবা যে কোনো ধরনের রোধ নাই একদম ফ্রিলি তড়িৎ প্রবাহ বা চার্জ মুভ করতে পারে এখানে আর কি কি থাকে আর থাকে ধরো অ্যামিটার থাকে তারপর থাকে হচ্ছে তোমার মামা তারপর থাকে হচ্ছে রোধ দেখো যখন এখানে জিগজ্যাগ কোন একটা দেওয়া থাকবে এটাকে বলা হবে হচ্ছে রোধ মানে কি যখন তড়িৎ এখানে বা চার্জ যখন এখানে চলাচল করবে তখন এখানে বাধার সম্মুখীন হবে ঠিক আছে অর্থাৎ সোজা কথায় রেজিস্ট্যান্স মানে বাধা আচ্ছা এবং আমরা যখন কোন একটা ভোল্ট মিটারকে সংযুক্ত করি ঠিক আছে এই ভোল্ট মিটারকে সবসময় আমরা কোন একটা রোধের দুই প্রান্তে সমান্তরালে যুক্ত করি আচ্ছা নরমালি কোন একটা সার্কিটে এই জিনিসগুলোই থাকে যেমন একটা তড়িৎচালক শক্তির উৎস থাকে অ্যামিটার থাকে এই অ্যামিটারের কাজ কি এখানে কতটুকু তড়িৎ প্রবাহ চলে সেটা বের করা ঠিক আছে অর্থাৎ এই তড়িৎ প্রবাহের মানটা বের করার জন্যই অ্যামিটার ব্যবহার করা হয় একটা রোধ থাকে এই রোধের কাজ কি এই তড়িৎ চালক শক্তি যে তোমার এনার্জিটা সাপ্লাই দেয় এই সাপ্লাইটাই আসলে এখানে এসে খরচ হয় ঠিক আছে আচ্ছা এখন এনার্জি খরচ হওয়ার কারণে দেখা যায় যে এখানে ভোল্টেজের অপচয় হয় ঠিক আছে মানে তড়িৎ চালক শক্তি যে ভোল্ট বা তোমার বিভবটা তৈরি করে সেই বিভবটাই বাহিরে এসে খরচ হবে এখন খরচ হবে এটাকে ব্যাখ্যা করার জন্য মানে বের করার জন্য আমাদের ভোল্ট মিটারকে ব্যবহার করতে হবে এবং এই ভোল্ট মিটারটাকে সবসময় এটার সাথে সমান্তরালে যুক্ত করতে হবে ঠিক আছে সমান্তরালে আমরা কিভাবে বুঝতেছি যে এখানে একটা কমন পয়েন্ট আছে এই রোধের একটা দুই প্রান্তকে আমরা ধরে নিলাম এই দুইটা বিন্দু ঠিক আছে এই দুইটা বিন্দু রোধের সাথে এই ভোল্ট মিটারেরও কিন্তু একটা কমন পয়েন্ট আছে এটাকে আমরা বলি সমান্তরাল আচ্ছা তারপর এই জিনিসগুলো নিয়ে মেইনলি একটা সার্কিট বা বর্তনী তৈরি হয় আচ্ছা তো গেল এবার যদি এবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে পাম্প বা ইএমএফ
বা তড়িৎচালক শক্তি বা এই যে ব্যাটারিটা তড়িৎ কোষ যে তড়িৎচালক শক্তি বা ইএমএফ তৈরি করে, এই ইএমএফটা খরচ হয় কোথায়? এই ইএমএফটা খরচ হয় বাহ্যিক বর্তনীতে। বাহ্যিক বর্তনীতে, ঠিক আছে? এই বাহ্যিক বর্তনীতে এটা যে খরচ হবে, এখন খরচটা করবে কে? খরচ করবে হচ্ছে লোড। লোড নামে একটা অংশ আছে। এই লোডের কাজই হচ্ছে ভোল্টেজ খরচ করা। ভোল্টেজ ভোল্টেজ বা শক্তি খরচ করা। ঠিক আছে? অর্থাৎ ইএমএফ শক্তির সাপ্লাই দিবে, এই শক্তির সাপ্লাইটাই লোড যে খরচ করবে। এখন লোড কি কি হতে পারে? যে কোনো বস্তু যেটা শক্তি ইউজ করতে পারে, যেমন আমরা বলি যে লাইট, ফ্যান, রেফ্রিজারেটর, যেটাই ইলেকট্রিক্যাল এনার্জিকে অন্যান্য এনার্জিতে কনভার্ট করে, সেটাকে আমরা বলবো হচ্ছে লোড। ঠিক আছে? এই ইএমএফ থেকে, অর্থাৎ এই তড়িৎ কোষ থেকে ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্সটা যে লোডে যে খরচ হবে। আচ্ছা, যেমন আমি একটা নর্মাল একটা সার্কিট দেখাই। আমি বললাম যে এটার ইএমএফ হচ্ছে 20 ভোল্ট। এর মানে কি? এটা যখন 1 কুলম্ব চার্জ যখন সাপ্লাই করবে, এই এই যে এই যে 1 কুলম্ব চার্জটা 20 জুল শক্তি বহন করবে। ঠিক আছে? আবারও বলি, ইএমএফ 20 ভোল্ট মানে কি? এটা যখন 1 কুলম্ব চার্জকে সাপ্লাই করবে, তখন এই 1 কুলম্ব চার্জ 20 জুল শক্তিকে বহন করে নিয়ে যাবে। আচ্ছা, অর্থাৎ তারা এখন শক্তি বহন করলো, শক্তি বহন করে খরচ করবে কোথায়? এই বাহ্যিক বর্তনীতে। ঠিক আছে? এখন বাহ্যিক বর্তনীর রোধ যদি হয় আর, তাহলে আমরা এখানে কি জানি? যে তড়িৎ প্রবাহ যেটা হবে আই সমান ভি বাই আর। ঠিক আছে? এবং এই তড়িৎ প্রবাহের জন্যই আচ্ছা দেখো, এই যে তড়িৎ প্রবাহের জন্যই কি হবে? যখন এই তড়িৎ প্রবাহটা যখন এই চার্জকে বহন করে নিয়ে যাবে, তখন এই বাধার মুখোমুখি হওয়ার কারণে এখানে শক্তিটার অপচয় হবে। সুতরাং ভি সমান আই ইন্টু আর। ঠিক আছে? এইভাবেই আমরা খেয়াল করব যে এখান থেকে যে পরিমাণে ভোল্টেজটা তৈরি হয়, এই উৎপাদনকৃত ভোল্টেজটাই বাহিরের রোধের ইয়েতে যে খরচ হবে। এবং এখানে বিভবের কতটুকু পতন হয় এটা বের করার জন্যই ওহমের সূত্র, যে ভি সমান আইআর। এটা খুবই সহজ। ঠিক আছে? কারণ এখানে একটা মাত্র রোধ আছে। যদি এখন একের অধিক রোধ থাকে, এখন কোশ্চেন হচ্ছে একের অধিক রোধ থাকলে, একের অধিক রোধ থাকলে একের অধিক রোধ থাকলে কি করতে হবে? একের অধিক রোধ থাকলে আমাদের কাজ হবে একটা রোধে কনভার্ট করতে হবে। একের অধিক রোধ থাকলে কি করতে হয়? একটা রোধে পরিবর্তন করতে হয়। কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবা। একটা রোধে পরিবর্তন করতে হবে। কারণ কি, যদি একটা রোধে পরিবর্তন না করি তাহলে কিন্তু আমরা ফুল যে তড়িৎ প্রবাহটা আছে সেটা বের করতে পারবো না। ঠিক আছে? এবং এই যে একটা রোধ আমরা যেটাকে বলতেছি, এটাই আসলে সমগ্র বর্তনীর তুল্য রোধ। ঠিক আছে? তুল্য রোধের কনসেপ্টটা বুঝে গেল? যখন অনেকগুলো রোধ থাকবে, কারণ সবার জন্য আমরা আলাদা আলাদা করে তড়িৎ প্রবাহ বের করা যাবে না। যেটা আমরা বের করব, মানে শুরুতেই আলাদা আলাদা করে বের করা যাবে না। শুরুতে আগে তুল্য রোধ বের করতে হবে, মানে একটা রোধ বের করতে হবে। সেই একটা রোধকে ব্যবহার করে আমরা আগে তড়িৎ প্রবাহটা বের করব, তারপর সেপারেট আলাদা আলাদা করে বের করব। যেমন আমি এটাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। যেমন ধরো এইখানে একটা রোধ, তারপরে এখানে এসে আরেকটা রোধ, এখানে আরেকটা রোধ। এইভাবে যখন তারা যুক্ত থাকবে, তখন যেটা করতে হবে, এই সবাইকে একটা রোধে কনভার্ট করতে হবে। ঠিক আছে? যেমন এখানে
দুটা সিরিজে আছে, এই দুটা সিরিজে আছে, তারা আবার আছে প্যারালালে, এই পুরাটা প্যারালালের সাথে এখানে আছে সিরিজে। আমরা সবগুলাকে ইউজ করে জাস্ট একটা রোধে কনভার্ট করব, ঠিক আছে? এই একটা রোধই হচ্ছে সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ। ক্লিয়ার? এবার কিন্তু আমরা ইজিলি এটার ভোল্টেজ যদি হয় ভি, তাহলে আমরা এই তড়িৎ প্রবাহটা বের করে ফেলতে পারবো যে আই সমান ভি বাই আর। ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা আই এর মানটা বের করলাম, এই যে এখানে টোটাল কারেন্ট কতটুকু সেটা আমরা পেলাম। এবার দেখা যাবে যে এই কারেন্টটা এখানে যে দুই ভাগে ভাগ হবে, কারেন্টটা যে দুই ভাগে ভাগ হবে, এবং এখানকার প্রত্যেকটা এর মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে তার জন্য কিন্তু আবার এখানকার বিভবটাও জানা লাগবে। ঠিক আছে? অর্থাৎ ধাপে ধাপে সার্কিট সলভ করতে হয়। তো শুরুতে আমরা দেখলাম যে কারেন্ট তড়িৎ প্রবাহ যাচ্ছে, শুরুতে এখানে কিছু পরিমাণে ভোল্টেজের অপচয় হবে, অপচয় না মানে এখানে কিছু পরিমাণে ভোল্টেজ লস হবে, তারপর কিছু পরিমাণে ভোল্টেজ থেকে যাবে। ঠিক আছে? যখনই থেকে যাবে এই বাকিটা এই জায়গাতে কাজ করবে। আচ্ছা, এইভাবে আমরা ধাপে ধাপে বের করব। শুরুতে আমরা দুইটার জন্য আলাদা করে একটু কাজ করি। যেমন আমরা জানি যে সিরিজ সমবায় আছে রোধের। সিরিজ সমবায় কি? যখন অনেকগুলো রোধ একটার পরে আরেকটা যুক্ত থাকবে, ঠিক আছে? যেমন একটার পরে আরেকটা এরকম, অর্থাৎ একটা এক লাইনে বা এক সারিতে বা তোমার একটা সিরিজে বা শ্রেণীতে যুক্ত আছে। এই ক্ষেত্রে দেখা যায় আমরা যখন তুল্য রোধ বের করি খুবই ইজি, এদেরকে জাস্ট যোগ করে দিতে হয়। তার মানে আর এস সমান কি হবে, যতগুলা রোধ আছে আমাদের ইয়াতে সিরিজে সবাইকে জাস্ট যোগ করে দিতে হবে, তাই তো? এখানে যেমন তিনটা আছে, তিনটার জন্য আমরা কি লিখবো, আর1 প্লাস আর2 প্লাস আর3। আচ্ছা, এখন এখানে মজার বিষয় কি যে সিরিজের ক্ষেত্রে, সিরিজ সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে সমান মানের প্রবাহ চলবে, একদম তড়িৎ প্রবাহ সবার জন্য সমান। এর কারণ কি? কারণ পথ একটাই। এর কারণটা হচ্ছে পথ একটাই, আর পথ যেহেতু একটাই থাকবে, তো এখানে তো আলাদা কোনো প্রবাহ হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে? যেমন নদী আছে একটাই, জাস্ট একমুখী নদী চলতেছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে পানি যত যাবে সব কিন্তু সবার জন্য সমানভাবেই যাবে। কিন্তু যদি এমন হয় যে আমি একটা নদীকে কেটে আরেকটা পথ করে দিলাম, যেমন এটা এরকম করে দিলাম, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে দেখা যাবে যে এই যে যে পরিমাণে স্রোতটা আসে, যে কারেন্টটা আসে, এটা যাওয়ার দুইটা আলাদা আলাদা পথ হয়ে গেছে। তো এই কারণে দেখা যায় যে এখানে যে পরিমাণে কারেন্ট শুরুতে আসে এটা আলাদা হয়ে যায়। বুঝা গেল? অর্থাৎ সিরিজ সমবায়ে সবগুলা রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ থাকে সমান, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আলাদা আলাদা হয়ে যায়। কিন্তু এখানে একটা কথা আছে যে সমান্তরালের ক্ষেত্রে যারা যারা সমান্তরালে যুক্ত আছে তাদের আবার দুই প্রান্তের বিভব পার্থক্যটা আবার সমান। ঠিক আছে? এটা যদি হয় এ বিন্দু, এটা যদি হয় বি বিন্দু, তাহলে এই এ বি এর বিভব পার্থক্য এই উভয়ের জন্যই কিন্তু সমান। কারণ কি? উভয়ের বিন্দু একই সাথে তারা যুক্ত আছে, এই কারণে বিভব পার্থক্য সমান। আচ্ছা, তার মানে সমান্তরালের ক্ষেত্রে আমরা দেখি যে বিভব পার্থক্য সমান কিন্তু প্রবাহ আলাদা। কিন্তু সিরিজের ক্ষেত্রে সবার জন্য প্রবাহ সেম, কিন্তু এই যে প্রত্যেকটার মধ্য দিয়ে যে বিভব পার্থক্যটা, ঠিক আছে, এই বিভব পার্থক্যটাই আলাদা। যেমন এই আর1 এর জন্য দেখা যাবে যে বিভব পার্থক্য হবে ভি1, আর2 এর জন্য বিভব পতন হয়ে হবে হচ্ছে ভি2, এবং আর3 এর জন্য হবে ভি3। ঠিক আছে? ব্যাপারটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে আমরা জানি আই সমান ভি বাই আর এবং ভি সমান আই আর। এখন সবার জন্যই আয়ের মানটা সেম, সিরিজে সবার জন্যই এই আয়ের মানটা সেম, কিন্তু আর এর মানটাই আলাদা। আর এর মান আলাদা হওয়ার কারণে বিভবটাও আলাদা হয়ে যায়, আই আর টু, অর্থাৎ বিভব পার্থক্যটা, নট বিভব, বিভব পার্থক্য।
আই আর 3। রোধ যতই পার্থক্য হবে দেখা যাবে বিভব পার্থক্যটাও তেমনই হবে। আচ্ছা, এখন কিছু প্র্যাকটিস করতে হবে। আমরা জাস্ট নর্মাল একটা সার্কিট দিয়ে শুরু করি। ধরো কোন একটা সার্কিটের তড়িৎচালক শক্তি ই বা ইএমএফ আছে 24 ভোল্ট। এখন এইখানে একটা রোধ, এইখানে একটা রোধ, এইখানে এবং এইখানে, এবং দেখা যাচ্ছে যে এখানে প্রান্তে আরেকটা পথ খোলা আছে। প্রথমটার রোধ হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে 3 ওহম, 4 ওহম। এটা দেখো আমরা যে সার্কিটটা আঁকতে চেষ্টা করলাম, এটা হচ্ছে ইএমএফ। এই ব্যাটারির ইএমএফ 24 ভোল্ট, এবং এইখানে কয়েকটা রোধ আছে। রোধ থাকা মানে এখানে বিভবের পতন হবে। যে এনার্জিটা এই ইএমএফ সাপ্লাই দেয় সেটাই এখানে এসে খরচ হবে, এবং বাকিটুক যাবে হচ্ছে তার পরের জনের কাছে। খেয়াল করো, এটা হচ্ছে তোমার 5 ওহম, তারপরে এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 2 ওহম, এবং এটা হচ্ছে তোমার 6 ওহম, এবং এটা 24 ওহম। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই যে এ বিন্দু, এটা হচ্ছে তোমার বি বিন্দু, এটা হচ্ছে সি, ডি, ই, এফ, জি, এইচ। দেখো এই প্রত্যেকটা বিন্দু খুঁজে পাও কিনা। বি, এ, সি, ডি, ই, এফ, জি, এইচ। তোমাদের প্রশ্ন হচ্ছে প্রতিটি বিন্দুতে বিভবের মান হিসাব করো। বিন্দুতে তড়িৎ বিভবের মান হিসাব করো। মান হিসেব করো, ঠিক আছে? প্রত্যেকটা বিন্দুতে করে ফেলো দেখি। আমি আবারও বলি, এই যে সার্কিটটা দেখো, এই সার্কিটের ইএমএফ এর মান দেওয়া আছে 24 ভোল্ট, এবং এখানে বেশ কয়েকটা বিন্দু চিহ্নিত করা হয়েছে। এই বিন্দুগুলোতে তোমাদেরকে বের করতে হবে বিভবের মান কত। এবং এখানে কিছু রোধ দেওয়া আছে, দেখো 5 ওহম, 3 ওহম, 2 ওহম, এবং এই জায়গাটাতে দেওয়া আছে 24 ওহম, এবং এইখানে আছে 6 ওহম। এবং এই সমস্ত জায়গাতেই বিন্দুগুলোকে চিহ্নিত করা হয়েছে, যেখানে প্রতিটা বিন্দুর বিভবের মান বের করবা। এটা কি পারা যাবে? আচ্ছা দেখো, তাহলে আমি সলভ করে দিই। এটাকে সলভ করার জন্য খেয়াল করো যে বলা হয়েছে যে প্রতিটা বিন্দুর বিভব কত। তো শুরুতে বি এবং এ বিন্দুর বিভব কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো, যেহেতু এই যে ব্যাটারিটা বা তড়িৎ কোষ, এটা 24 ভোল্ট মানের ইলেকট্রিসিটি সাপ্লাই দেয়। এর মানে হচ্ছে পজিটিভ প্রান্তে 24 ভোল্ট থাকে।
এবং সম্পূর্ণ বর্তনী যখন সে ঘুরে আসবে তখন ভোল্টেজ একদম শেষ হয়ে যাবে, অর্থাৎ এই প্রান্তে 0 আর এই প্রান্তে হচ্ছে 24। ঠিক আছে, অর্থাৎ এদের উভয়ের পার্থক্যটাই হচ্ছে 24। এবার দেখা যাচ্ছে যে এই বি বিন্দুটা ডিরেক্ট এই পজিটিভ প্রান্তের সাথে যুক্ত, এ বিন্দুটাও ডিরেক্ট এই পজিটিভ প্রান্তের সাথে যুক্ত। তার মানে এখানে কোনো ধরনের লোড নাই, মানে রোধ নাই। যেহেতু রোধ নাই, কোনো ধরনের চার্জেরও এখানে পতন হবে না, সরি কোনো ধরনের এনার্জির পতন হবে না, ভোল্টেজও খরচ হবে না। সুতরাং এ এবং বি বিন্দুতে দেখা যাবে ভোল্টেজ একদম 24 ভোল্টই বিরাজ করবে। ঠিক আছে, আমি জাস্ট এমনিতেই ইচ্ছা করেই বি বিন্দু এ বিন্দু ইয়ে করে দিচ্ছি, দেওয়ার দরকারও ছিল না। আচ্ছা, জাস্ট বোঝার জন্য। তারপরে কি, যে একটু একটু করে এখানে বিভব খরচ হবে, এখানে কিছু খরচ হবে, এখানে কিছু হবে, এখানে কিছু হবে। ঠিক আছে, অর্থাৎ যতই প্রবাহ যাবে ততই বিভবের পতন হবে। এখন বড় কথা হচ্ছে যে এফ থেকে জি এর দিকে কারেন্ট যাবে কি যাবে না? অ্যান্সার হচ্ছে যাবে না, কারণ এটা সার্কিটের অংশ না। এটা আমরা কিভাবে বুঝলাম? এভাবেই বুঝলাম যে এখানে সার্কিটটা কমপ্লিট হয় নাই, যেহেতু এটা সম্পূর্ণ না বা কমপ্লিট না, তাই আমরা বলতে পারবো যে এই পার্টটা আসলে সার্কিটের বাইরে, এটাকে আর সার্কিটের ভেতরে কাউন্ট করার দরকার নেই। ঠিক আছে, তাহলে দেখা যাবে যে কারেন্টটা এই পথে যাবে, এই পথে যেয়ে এই পথে যেয়ে ফিরে আসবে নেগেটিভ প্রান্তে। তাহলে যতটুক পর্যন্ত কারেন্ট যাবে ততটুক পর্যন্তই হিসেব করতে হবে। এখন চিন্তা করো যে টোটাল কয়টা আছে, এবং দেখা যাচ্ছে সবাই সিরিজে আছে, তাহলে তাদেরকে জাস্ট যোগ করে দিলেই হবে। 5 3 8, 8 to 10, 10 আর 16, 10 আর 6 হচ্ছে 16, অর্থাৎ টোটাল ইকুইভ্যালেন্ট রোধ হচ্ছে 16 ওহম। বুঝা গেল? আচ্ছা, আভ্যন্তরীণ রোধ নাই, আভ্যন্তরীণ রোধ দেই নেই। তো খেয়াল করো যে আই সমান আমরা জানি ভি বাই আর। তাহলে এখানে ভি অর্থাৎ যে তড়িৎচালক শক্তির উৎস, এটা দেওয়া আছে 24, আর টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা পাইছি 16। দেখো এই ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে দেখো, অনেকগুলো আছে, এই অনেকগুলাকে জাস্ট একটাই কনভার্ট করতে হবে, সেই একটাকে আমরা বলি তুল্য রোধ, এবং তুল্য রোধের সাহায্যেই আমরা পুরা বর্তনীর কারেন্ট প্রবাহটা বের করি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কত আসে? 2, এখানে 3, যেটা আসবে 1.5। হ্যাঁ এক্স্যাক্টলি 1.5 এম্পিয়ার প্রবাহ দেখা যাচ্ছে সম্পূর্ণ সার্কিটে যাবে। এখন এই প্রবাহটা যতই চলবে, দেখো এখানে বাঁধ দেওয়া আছে, ধরো ড্যাম, নদীতে যে ব্যারেজ দেয় সেখানে, যেখানে বাঁধ দেওয়া হয় সেখানে দেখা যায় যে শক্তি মানে খরচ হয়ে যায়। সেম ভাবে এই যে রোধ গুলো আছে, রোধকে যখন ওভারকাম করবে এই কারেন্টটা, তখনই এখানে শক্তির খরচ হবে। কতটুকু শক্তির খরচ হবে? এখানে যে তড়িৎ প্রবাহটা আছে সেই তড়িৎ প্রবাহকে জাস্ট রোধ দিয়ে গুণ করে দিলেই হবে, আই আর ওয়ান, ভি সমান আই আর ওয়ান। তাহলে আই আছে 1.5 আর আর ওয়ান এর মানটা হচ্ছে 5, তাহলে এই মানটা আলটিমেটলি কত আসে? 7.5 ভোল্ট। এটার মানে কি? মানে যখন 5 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহটা চলবে তখন দেখা যাবে 7.5 মানের ভোল্ট এখানে খরচ হবে। তাহলে 24 থেকে যদি 7.5 যায় আর বাকি থাকে কত? আর বাকি থাকে তোমার 24 থেকে আমরা 7.5 কে বাদ দিব, 16.5 ভোল্ট। আচ্ছা, তার মানে এই সি বিন্দুতে যে আর বাকি আছে কত? 16.5 ভোল্ট। তারপরে এই ডি বিন্দুতে যখন যাবে তখন এই 3 ওহমের জন্য আরো কিছু খরচ হবে। তো 1.5 এম্পিয়ারের প্রবাহ যায়, খেয়াল করো ভি টু এখানে কতটুকু হবে? এই যে এই জায়গাতে হচ্ছে ভি ওয়ান, এখানে ভি ওয়ান খরচ হয়েছে, এখানে ভি টু খরচ হবে, এখানে ভি থ্রি খরচ হবে, এখানে ভি ফোর খরচ হবে। ঠিক আছে, তো এই ভি টু কত? ভি টু হচ্ছে 1.5 ইন্টু 3, যেহেতু 3 ওহম রোধ, তাহলে এটা হবে 4.5 ভোল্ট। অর্থাৎ এখানে 4.5 ভোল্ট খরচ হবে। তাহলে আর থাকবে কতটুকু? 16.5 থেকে 4.5 গেলে থাকে হচ্ছে আর 12
ভোল্ট। আচ্ছা, ডি বিন্দুতে আর আছে 12 ভোল্ট। তারপর এখানে 2 ওহমের মধ্য দিয়ে যখন যাবে 2 ইন্টু 1.5 কত খরচ হয়? 3। 12 থেকে 3 গেলে কত থাকে? 9। অর্থাৎ এই ই বিন্দুতে 9 ভোল্ট বেঁচে আছে। দেন ই আর এফ এদের মধ্যে আর কোনো ধরনের রোধ নাই, তার মানে ইতে যে পরিমাণে ভোল্ট এফ তেও সেম মানের ভোল্ট থাকবে। আবার খেয়াল করুন, এই এফ থেকে জি এর দিকে যখন আমরা যাব এখানে কোনো ধরনের কারেন্ট প্রবাহ নাই। কারেন্ট প্রবাহ যদি না থাকে তো কোনো বিভবেরও পতন হবে না। তো তার মানে এখানে যেটা 9 আছে এইখানেও সেটা 9ই থাকবে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? কারেন্ট প্রবাহ না থাকা মানেই হচ্ছে এখানে কোনো ধরনের বিভবও থাকলো না, মানে বিভব পতন হইলো না। পতন যদি না হয় তাহলে এখানে যতটুকু এখানে ততটুকুই। এবার পতন হবে হচ্ছে এই জায়গাতে, এই জায়গাতে। তো খেয়াল করে দেখো যে 1.5 ইন্টু 6, তার মানে এখানে কিন্তু পুরো 9 ভোল্টই খরচ হয়ে যায়। বাকি আর যতটুকু আছে 9 ভোল্ট খরচ হয়ে গেলে এই এইচ বিন্দুতে আর কোনো ধরনের ভোল্টেজ থাকে না, একদম জিরো হয়ে যায়। এবং খেয়াল করে দেখো এই জিরোটাই এইখানে আসে। বুঝা গেল? আবার ভাই জি লাইনটা বুঝি নাই। কোনটা? জি এর লাইনটা মানে জিতে তো 24 ওহম আছে তাহলে। হ্যাঁ, এখানে রোধ থাকুক কিন্তু কারেন্ট প্রবাহ যদি না থাকে তাহলে কি এই ভি এর মানটাও জিরো হবে, তাই না? মানে কারেন্ট প্রবাহ না থাকা মানেই হচ্ছে এখানে কোনো ধরনের বিভবের পতন হবে না, অর্থাৎ ভোল্টেজ লস হবে না। তাহলে ভোল্টেজ লস যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সমান ধরে নিব, একদম সমান। এখানে যা আছে ওইখানে তাই আছে। শুধুমাত্র তখনই পরিবর্তন হবে যখন তড়িৎ প্রবাহ চলবে। প্রবাহ না চললে পরিবর্তন হবে না। এবং এটাই হচ্ছে এটার অ্যান্সার। এবং এখানে মজার বিষয়টা খেয়াল করো যে ধরো তুমি একজন এই চার্জটাকে ধরো 1 কুলম্ব চার্জকে তুমি একটা দৌড়বিদের সাথে চিন্তা করো, একজন স্প্রিন্টার। এখানে সে তার যাত্রা শুরু করছে, অনেক খেয়ে দিয়ে যাত্রা শুরু করছে, অনেক শক্তি আছে তার কাছে। আর এই ক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি ধরে নিলাম যে তার মধ্যে 24 জুল শক্তি আছে। সে দৌড় শুরু করলো, এখানে এসে কিছু পরিমাণে শক্তি খরচ হয়েছে, এইখানে কিছু পরিমাণে শক্তি খরচ হয়েছে। এইভাবে প্রতিটা বাধার মুখোমুখি যখনই হবে সে শক্তির অপচয় করবে বা খরচ করবে। সর্বশেষ সব শক্তি খরচ করে সে আবারও আসবে, আবারও খেয়ে দিয়ে শক্তি অর্জন করবে, আবারও যাবে, আবারও শক্তি হারাবে। সার্কিটের ব্যাপারটা এইটাই, যে এখানে শক্তির সংরক্ষণশীলতার নীতি প্রযোজ্য হয়। যতটুকু শক্তি তুমি দিবা ততটুকু শক্তি সে বাইরে যেয়ে খরচ করে আসবে, যেইভাবেই হোক বাইরে যেয়ে খরচ করে আসবে। তারপরে একদম শূন্য শক্তি নিয়ে আবার আসবে, আবারও শক্তি নিয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবাই? জি ভাইয়া। আচ্ছা। আর খেয়াল করো সমান্তরালের জন্য যে ইয়েটা সূত্রটা, এটা তোমরা আই গেস সকলে জানোই, যে সমান্তরালের জন্য কি হয়, জাস্ট 1/r 1/, এরকম করে দিই, তাই না? তাও একটু দেখায় দেই। এই যে ধরো 3টা রোধ আছে, আমরা ধরে নিলাম R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। তাহলে এদেরকে যখন আমরা তুল্য রোধ তৈরি করব, মানে তুল্য রোধে কনভার্ট করব, তখন আরপি সমান কি হয়, প্রত্যেকটাকে উল্টায় দিতে হয়, অর্থাৎ R1 ইনভার্স উল্টায় দিব, প্লাস R2 ইনভার্স এটাকে উল্টাবো, R3 ইনভার্স, সাথে এই পুরোটাকে উল্টায় দিতে হবে। অর্থাৎ RS এ যেখানে তুমি জাস্ট যোগ করছিলা আর এখানে উল্টায় উল্টায় যোগ করবা এবং সর্বশেষে আরো উল্টায় দিবা। এটা হচ্ছে আরপি। এবং মজার বিষয় কি যে এই ক্ষেত্রে তুল্যরোধ কমে যায়, ঠিক আছে? অর্থাৎ যখন তুমি কয়েকটা রোধকে সমান্তরালে যুক্ত করবা তখন তাদের টোটাল তুল্যরোধ কমে যায়। এবং যদি এটা হয় 1 2 3, তাহলে সবচেয়ে ছোট যেটা আছে সে সবচেয়ে ছোটটার থেকেও আরো ছোট হয় সমান্তরালের কি বলে তুল্যরোধটা। আর সিরিজের ক্ষেত্রে দেখা যায় যে সবচেয়ে বড় যেটা সেটা থেকে আরো বড় হয়, কারণ কি এখানে জাস্ট আমরা যোগ করতেছি। যদি এখানে 1 2 3 হয় তাহলে এদের যোগফল কত হবে? 6। অর্থাৎ সবচেয়ে বড়টার চেয়ে আরো বড় হয় এটা,
আর আরপি এর ক্ষেত্রে এখানে সবচেয়ে ছোটটা থেকে আরো ছোট হয়। যেমন এই ক্ষেত্রে একটা কোশ্চেন আসতে পারে, ধরো 1 ওহম, 2 ওহম এবং 3 ওহম মানের তিনটা রোধকে তুমি একবার সিরিজে যুক্ত করছো, আরেকবার সমান্তরালে যুক্ত করছো। এখানে যদি তড়িৎচালক শক্তির মান 24 ভোল্ট হয়, তাহলে এদের তড়িৎ প্রবাহের পার্থক্য নির্ণয় করো। আইএস এবং আইপি এদের পার্থক্য নির্ণয় করো। দেখো, এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিব। তোমাদের কাছে তিনটা রোধ আছে, 1, 2, 3 ওহম মানের। এদেরকে শুরুতে যেটা করছো, সিরিজে যুক্ত করছো, তারপরে মাইনাস আইপি সমান কত? গেল? ভাই আমি আইপিটা বুঝি নাই, আমার এখানে নেট প্রবলেম করছিল। কোনটা আইপি? মানে কোন জায়গাটা বোঝো নাই? দেখো, এই হচ্ছে অবস্থা। গেল এটা, এটা গেল হচ্ছে সমান্তরালের। এই জিনিসটা তোমাদের 9-10 যেহেতু পড়ানো হয়ে গেছে না, মানে নর্মাল জিনিসপাতি, এই কারণে এখন আর এদেরকে আর বিস্তারিত দেখাইতে হবে না। এটা এবার আমাদের কাজ হচ্ছে একটাই, যে কিভাবে সার্কিটকে সলভ করে বিভিন্ন প্রশ্নের সমাধান বের করা যায়। আমরা কালকের লেকচারে আশা করি এটা শেষ করতে পারবো, মানে নেক্সট লেকচারের মধ্যেই। কিন্তু তোমাদের কাজ হবে শুধুমাত্র প্র্যাকটিস করা। হ্যাঁ, প্রচুর প্রচুর প্র্যাকটিস করা। প্র্যাকটিস ছাড়া এই সার্কিট সলভিং কোনো মতেই সম্ভব না। দেখো, 24 ভোল্ট মানে তড়িৎচালক শক্তি আছে এইখানে 2 ওহম, এইখানে 3 ওহম, এইখানে 3 ওহম, এইখানে ধরো 4 ওহম। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে তোমাদের বের করতে হবে I1, মানে 3, 3 এবং 4 এদের মধ্য দিয়ে কি পরিমাণে তড়িৎ প্রবাহ চলে। 3 ওহম, 3 ওহম এবং 4 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। ঠিক আছে, এক্ষেত্রে কি করতে হবে? আচ্ছা, কোশ্চেনটাই বলি। সার্কিটটা দেখতেছো, 24 ভোল্ট মানে তড়িৎচালক শক্তি আছে, শক্তির উৎস আছে। এখন এখানে প্যারালাল কানেকশন দেখা যাচ্ছে। তো প্যারালাল কানেকশনের ক্ষেত্রে দেখা যায় যে তড়িৎ প্রবাহের মানটা আলাদা আলাদা হয়ে যায়। ঠিক আছে, I1, I2, I3, কারণ কি পথ আলাদা আলাদা আছে, তো তড়িৎ প্রবাহ আলাদা আলাদা হয়ে যাবে, রোধের মানও আলাদা আলাদা। এখন তোমাদের এই কাজটাই লাগবে, যে প্রত্যেকটার মধ্যে দিয়ে কি পরিমাণে তড়িৎ প্রবাহ যায় সেটা। দেখো, শুরুতেই কাজ কি, স্টেপ 1-এ সবগুলা রোধকে একটা রোধে কনভার্ট করা, অর্থাৎ ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ বের করা। সার্কিট সলভিং এর এই প্রসেসটা সবার আগে করতে হবে, যে ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ বের করতে হবে। তুল্য রোধ কি হবে? দেখো, আমরা যখন বলি যে তুল্য রোধ, এটা দেখো 2 ওহম আছে এখানে, তার সাথে এই পুরাটা কিন্তু সিরিজে আছে, তাই জাস্ট আমরা যোগ করে দিতেছি। এবং এই তিনটা কিন্তু আবার প্যারালালে আছে। প্যারালালে থাকা মানে কি, এদেরকে আমরা উল্টায় দিব। ঠিক আছে, কিভাবে? 3 ওহম কে উল্টায় দেই, এরপরেরটাও 3 ওহম, ওইটাকে উল্টায় দেই, তারপর এটা আছে 4 ওহম, এটাকে উল্টায় দেই, এবং পুরাটাকে উল্টাইতে হবে।
তাই কিনা? কারণ এক্ষেত্রে রোধ কমে যায়, তাই বিপরীত করে দিতে হবে। তো ক্যালকুলেটরে বসিয়ে দেখো যে ভ্যালুটা কত আসে। Wait, 12/11. আচ্ছা, তাহলে ভাইয়া টোটাল 3.0 হ্যাঁ, তাহলে টোটাল টোটাল কত আসে আমরা যোগ করে দেওয়ার পরে একদম? 3.091. আচ্ছা, 3.091 ওহম, মানে 0.90909 এইভাবে আসে, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমি টোটাল ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স সেটা বের করলাম। এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার পর সেকেন্ড ধাপে বের করতে হবে এই সার্কিটের টোটাল তড়িৎ প্রবাহ। স্টেপ 2 তে আসবে কি একদম টোটাল তড়িৎ প্রবাহটা আমাদের বের করতে হবে। যেমন এখন দেখো সার্কিটটা কত সহজ হয়ে গেছে, সবগুলোর পরিবর্তে জাস্ট আমি একটাকে বসাবো। এটাই হচ্ছে সেই তুল্য রোধ। এখন জাস্ট আই সমান ভি বাই আর, এখানে ভি এর মান দেওয়া আছে 24, বসিয়ে দাও 24, আর আর এর মানটা আমরা বের করলাম 3.091। তো এখান থেকে আমরা তড়িৎ প্রবাহ পাবো 7.765। এখানে আমাদের তড়িৎ প্রবাহ আমরা পেয়ে গেছি 7.765 অ্যাম্পিয়ার। তাহলে এবার খুব ব্যাপারটা সহজ হয়ে গেছে যে 2 ওহমের মধ্য দিয়ে কিন্তু পুরা কারেন্টটাই যাবে, কিন্তু এইখানে এসেই তারা সেপারেট হবে। তো সেপারেট হলে যখন আমরা প্রবাহটা বের করব, খেয়াল করো আয়ের মানটা যখন বের করব অবশ্যই এই দুই প্রান্তের বিভব পার্থক্য জানা থাকতে হবে। বিভব পার্থক্যটা আমরা নানান ভাবে বের করতে পারি। শুরুতে হচ্ছে দেখো যে এখানকার আরপি যেটা, অর্থাৎ এই পোর্শনটার জন্য আমরা যতটুকু রোধ পাইছি সেই রোধটাকে যদি আমরা ইউজ করি তাহলে বের করতে পারবো কিভাবে। এখানে তড়িৎ প্রবাহ আমরা জানি, এই প্রবাহকে যখন আমরা এই পুরাটার তুল্য রোধ দ্বারা গুণ করব তখন এই পুরাটার জন্যই বিভব পার্থক্য পাবো। আমি আবারও বলি, যে প্রবাহ পাওয়া যাচ্ছে সেই পুরাটা প্রবাহকে এই পুরা জিনিসটার তুল্য রোধ দ্বারা যখন আমরা গুণ করব তখন কিন্তু এই পুরা জায়গাটার বিভব পার্থক্য পেয়ে যাব। তার মানে আমরা যদি এটা নামকরণ করি এ এবং বি, তারা সমান্তরালে আছে, তাহলে তাদেরকে এই ভি এ এবং বি এদের দুই প্রান্তের বিভব পার্থক্য পাওয়ার জন্য টোটাল কারেন্ট এবং তাদের মধ্যে যে আরপি আছে ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ আছে সেটাকে ইয়ে করতে হবে। তাহলে আমরা কারেন্টের মানটা পাইছি 7.765 এম্পিয়ার ইনটু এই জায়গার তুল্য রোধ কত ছিল, এই জায়গাটার তুল্য রোধ ছিল জাস্ট 1.091। খেয়াল করছো কি 2 প্লাস 1.091 এটা মিলেই 3.091 হয়েছিল। তো 1.091 না বুঝলে বলবা, অবশ্যই বলবা যদি না বুঝে এই জায়গাটা, ইনটু 1.091। খেয়াল করে এটা আসে 8.47। তার মানে এই তিনটা রোধেরই, এই দেখো এই তিনটা রোধেরই দুই প্রান্তের বিভব পার্থক্য পেয়ে গেছি 8.47। ঠিক আছে, তো বিভব পার্থক্য তো সমান্তরালের ক্ষেত্রে সবার সেমই থাকে যেহেতু কমন পয়েন্ট। এবার প্রত্যেকটা বিভবকে আমরা যদি প্রত্যেকটা রোধ দ্বারা ভাগ করে দিই আই সমান ভি বাই আর, তাহলেই কিন্তু I1 I2 এবং I3 পেয়ে যাব। ঠিক আছে, তাহলে I1 সমান দেখো ভি এ বি সবার জন্যই কমন, ডিভাইড বাই R1। I2 মানে হচ্ছে ভি এ বি বাই R2, আর I3 হচ্ছে যে ভি এ বি বাই R3। এইভাবে বসায় দিবা, তাহলে পেয়ে যাবে প্রত্যেকটার মান। আচ্ছা,
এই বিষয় আশয়গুলো আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এখন আজকে আমরা আরো কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিব তোমাদেরকে, আর আমি এখন একটা করাবো, দেখি এটা তোমরা বুঝো কিনা। তারপরের সার্কিট, দেখো তিনটি রোধকে ব্যবহার করে একটি ত্রিভুজ গঠন করা হয়। একটি ত্রিভুজ গঠন করা হয়, ঠিক আছে। এই ত্রিভুজটাকে আমরা ধরলাম যে ত্রিভুজ এবিসি। আচ্ছা, তোমাদের কাছে কোশ্চেন, মানে এটা একটু তথ্য আছে যে এবি বাহুর রোধ দেওয়া আছে 40 ওহম, বিসি বাহুর রোধ 60 ওহম, আর সিএ বাহুর রোধ আছে হচ্ছে 100 ওহম। এ এবং বি বিন্দুর তুল্য রোধ কত? এ ও বি বিন্দুর মধ্যকার তুল্য রোধ কত? বিন্দুর মধ্যকার তুল্য রোধ কত? ঠিক আছে, আমি আবার বলি। কোশ্চেন নাম্বার 2, তিনটি রোধকে ব্যবহার করে একটি ত্রিভুজ গঠন করা হয়, যেটাকে আমরা বললাম ত্রিভুজ এবিসি। এখন এবি বাহুর রোধ 40 ওহম, বিসি বাহুর রোধ 60 ওহম এবং সিএ বাহুর রোধ দেয়া আছে 100 ওহম। তাহলে এ এবং বি বিন্দুর মধ্যকার তুল্য রোধ কত? 32 করা শেষ? দেখো, একটা ত্রিভুজাকার সার্কিট আমরা ধরে নিলাম, এটা হচ্ছে এবিসি, একটা ত্রিভুজাকার সার্কিট যেখানে তিনটা বাহুতে তিনটা রোধ দেয়া আছে। এখন আমাদের জাস্ট কোশ্চেন মিলিয়ে মিলিয়ে মানটা বসাতে হবে। এবি এর রোধ দেয়া আছে 40, বিসি এর রোধ দেয়া আছে 60 এবং সিএ এর রোধ দেয়া আছে 100। এখন বলা হয়েছে যে এ এবং বি বিন্দুর মধ্যকার তুল্য রোধ, তার মানে এইখানে আমার ব্যাটারিটা যুক্ত আছে, ঠিক আছে। এই কারণেই এ এবং বি বিন্দুর মধ্যকার তুল্য রোধ চাইছে। খেয়াল করে দেখো, ব্যাপারটা কত ইজি হয়ে গেছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে যখন এই পজিটিভ থেকে কারেন্ট বের হবে, কারেন্ট বের হওয়ার দুইটা রাস্তা আছে, একটা এদিক বরাবর আসবে আর একটা এদিক বরাবর যাবে। এদিক বরাবর যেটা যাবে, খেয়াল করো পথ কিন্তু একটাই মাত্র আছে, এখানে যাবে এখানে আসবে। তার মানে কি, পথ যেহেতু একটাই, তার মানে এই 60 আর 100 তারা কিসে আছে? সিরিজে আছে। তাহলে এদের ক্ষেত্রে 60 প্লাস 100 অর্থাৎ 160 ওহম, এবং এই দুইটার সাথে এই 40 ওহম কিন্তু আবার প্যারালালে আছে। সুতরাং আমরা যদি কমপ্লিট তুল্য রোধ বের করতে চাই, তাহলে আরএস যেটা আছে, আরএস এটাকে উল্টাইতে হবে, সাথে এই যে 40 যেটা আছে এটাকে আমরা আর1 ধরে নিই, এটাকে উল্টাইতে হবে, এই পুরোটাকে ইনভার্স করতে হবে। তো 160 ইনভার্স 1 প্লাস 40 ইনভার্স 1 হোল টু দি পাওয়ার -1, এবং এই অ্যান্সারটা আসে 32 ওহম। এক্স্যাক্টলি, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আমি আরো কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, মানে ছবি পাঠিয়ে দিব, ওগুলো তোমরা দেখে সলভ করবা। আর যে কোনো প্রবলেম হলে তো আমাকে নক করবাই, এটা অবশ্যই। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম।